বিবিসি বাংলায় আজ রাতের প্রধান খবর। ঝালকাঠিতে লঞ্চের আগুনে নিহত যাত্রীদের মরদেহ হস্তান্তর ও দাফন করা হয়েছে, কিন্তু এখনও বহু নিখোঁজ যাত্রী সন্ধান করছেন স্বজনেরা। কক্সবাজার সৈকতের নারী পর্যটকদের জন্য চালু করা হচ্ছে সংরক্ষিত এলাকা। প্রান্তিক আয়োজনে থাকছে বিশেষ আলোচনা, বিষয় পর্যটকদের নিরাপত্তা। কক্সবাজারে চুরি, ছিনতাই, ধর্ষণ সহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড কিন্তু সংঘটিত হয়েছে। কক্সবাজার যে পর্যটন নগরী, তার ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। একজন পর্যটক হিসেবে তারা যখন কোনো একটি জায়গায় ঘুরতে যাবে, তার প্রধান যে প্রায়োরিটি থাকে নিরাপত্তা। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ মহাকাশে যাত্রা শুরু করেছে। এর মাধ্যমে সবচেয়ে প্রাচীন তারকা সহ মহাকাশের এমন সব দৃশ্য দেখা যাবে যা আগে কখনো সম্ভব হয়নি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি তৈরি করতে সময় লেগেছে ৩০ বছর, ব্যয় হয়েছে $১,০০০ কোটি। ফ্রেঞ্চ গায়ানায় ইউরোপিয়ান আরিয়ান রকেটের মাধ্যমে টেলিস্কোপটিকে মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়েছে। এই টেলিস্কোপে রয়েছে বিশাল আকৃতির এক আয়না, যার পেছনে সোনার প্রলেপ লাগানো রয়েছে। বর্তমানের হাবল টেলিস্কোপের চেয়ে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি ১০০ গুণ বেশি শক্তিশালী। জার্মানি থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, সেই দেশ রেকর্ড পরিমাণে অস্ত্র রপ্তানি করেছে। আঙ্গেলা মার্কেলের নেতৃত্বাধীন বিদায়ী সরকারের শেষ দিনগুলোতে $৫০০ কোটি বেশি অস্ত্র চুক্তি অনুমোদন করা হয়। জার্মান প্রেস এজেন্সি বলছে, বেশিরভাগ অস্ত্রের ক্রেতা মিশর। এ মাসের গোড়াতে নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের একদিন আগে সংসদে এই বিতর্কিত অস্ত্র চুক্তিটি অনুমোদিত হয়। তবে সে সময়ে এই চুক্তির রপ্তানি মূল্য প্রকাশ করা হয়নি। মালির সরকার সে দেশে রাশিয়া থেকে আনা ভাড়াটে সৈন্য মোতায়েনের খবর অস্বীকার করেছে। ১৪টি পশ্চিমা দেশ যারা জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে, তারা বলছে মস্কোর সরকার ভাড়াটে সৈন্যদের একটি প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপকে রসদপত্র দিয়ে সাহায্য করছে। তবে বামাকোতে মালির সরকারের একজন মুখপাত্র বলেছেন যে সে দেশের সেনাবাহিনীকে সাহায্য করার জন্য রুশ প্রশিক্ষকরা মালিতে রয়েছে, তবে তিনি সে দেশে ওয়াগনার গ্রুপের উপস্থিতির খবর অস্বীকার করেন। বাংলাদেশের একজন সুপরিচিত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ আজ ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তার বয়স ছিল ৭৬ বছর। গত ১০ দিন যাবৎ মিস্টার আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রিয়াজউদ্দিন আহমেদ তার কর্মজীবনে একাধিক সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯৩ সালে তাকে ২১ পদক দেয়া হয়। গত বছরের মতো এবারও করোনা ভাইরাস মহামারীর মধ্যেই সারা পৃথিবী জুড়ে বড়দিন পালিত হচ্ছে। রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপ ফ্রান্সিস এ উপলক্ষে তার বাণীতে যারা দারিদ্র্যের মধ্যে বসবাস করছে তাদের সাথে অধিকতর সংহতির আহ্বান জানিয়েছেন। দক্ষিণ ফিলিপিনে বহু খ্রিস্টান সাম্প্রতিক টাইফুনের আঘাতে ধ্বংসপ্রাপ্ত গির্জার শূন্যস্থানটিতে সমবেত হয়ে প্রার্থনায় যোগ দেন। ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে বেথলেহেম শহরে কোভিড বিধিনিষেধের কারণে অনুষ্ঠানে কাটছাঁট করা হয় এবং বিদেশি পর্যটকদের দূরে রাখা হয়। ভারত শাসিত কাশ্মীরের নতুন সংস্কার হওয়া গির্জায় গত ৩০ বছরের মধ্যে এই প্রথমবার বড়দিনের প্রার্থনা অনুষ্ঠান হয়েছে। শ্রীনগরের মেয়র অফিসের কর্মকর্তারা ১২৫ বছরের পুরনো সেন্ট লুক চার্চের দর্শনার্থীদের স্বাগত জানান। মুসলিম প্রধান এই রাজ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হলে ৩০ বছর আগে গির্জাটি বন্ধ হয়ে যায়, কিন্তু বড়দিনের আগের মধ্যরাতে এই গির্জায় কোনো উপাসনা হতে পারেনি, কারণ প্রার্থনাকারীদের বসার ব্যবস্থা এবং হিটিং ব্যবস্থা এখনও চালু হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে পরের দিন মুসলমানরা সেখানে উপস্থিত সবার মাঝে কাওয়া নামে পরিচিত সবুজ চা পরিবেশন করছেন। পরিক্রমা পরিবেশন করছি আমি মাসুদ হাসান খান। আজ ক্রিসমাস বা বড়দিন, এ উপলক্ষে খ্রিস্টান শ্রোতা বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। অনুষ্ঠানের শুরুতেই যেমনটা শুনছিলেন, বাংলাদেশের ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন লেগে নিহতদের মরদেহ হস্তান্তর ও কবর দেওয়ার প্রক্রিয়া শেষ করেছে স্থানীয় প্রশাসন। বরগুনার জেলা প্রশাসক জানিয়েছেন, মোট ১৪ জনের মৃতদেহ আজ স্বজনেরা শনাক্ত করে নিয়ে গেছেন, আর বাকি ২৩ জনকে দাফন করা হয়েছে। ওদিকে নিখোঁজ লঞ্চ যাত্রীদের সন্ধানে এখনও হাসপাতাল এবং নদীর পাড়ে ভিড় করে আছেন স্বজনেরা। বিস্তারিত শুনুন ঢাকা থেকে সংবাদদাতা ফারহানা পারভিনের এই প্রতিবেদনে। এমবি অভিযান নামে যে লঞ্চটি ঢাকা থেকে যাত্রা শুরু করে তাতে কয়েকশো যাত্রী ছিল। লঞ্চটিতে আগুন ধরে যাওয়ার পর এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানাচ্ছেন। বরগুনার বাসিন্দা হযরত আলী বলছেন, তার পরিবারের ৯ জন সেদিন লঞ্চে করে আসছিলেন। 9 জনের 4 জন কালকে
আমার পরিবারের 9 জন ওই লঞ্চে ছিল। 3 জন বরিশাল মেডিকেলে চিকিৎসা নিচ্ছে, আরেকজনের অবস্থা খারাপ, তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে আজ সকালে 3 জনের মরদেহ শনাক্ত করতে পেরেছি, আর 2 জনকে এখনো খুঁজেই পাইনি। হজরত আলীর মতো বহু মানুষ এখন ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন নিখোঁজ স্বজনদের খোঁজে। তাদেরই একজন আমেনা বেগম। তিনি এখানে বলছেন, গতকাল থেকে আমি এখানে বসে আছি। আমার মেয়ে আর নাতি ছিল ওই লঞ্চে, এখনো তাদের কোনো খোঁজ পাইনি। স্থানীয় সাংবাদিকরা বলছেন, স্বজনদের আহাজারিতে অবর্ণনীয় অবস্থা তৈরি হয়েছে সুগন্ধা নদীর পাড়ে। আহতদের ঝালকাঠি এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেখানেও যাচ্ছেন স্বজনেরা। এদিকে ঝালকাঠি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী বলেন, তারা এখনও তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন সুগন্ধা নদীতে। আমাদের তল্লাশি অভিযান অব্যাহত আছে। আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং কোস্ট গার্ডের আমাদের তল্লাশি আছে, এবং আমরা কাল রাত্রে সন্ধ্যা পর্যন্ত ছিল, যত সময় লাইট ছিল পর্যাপ্ত, যত সময় আমরা তল্লাশি করতে পেরেছি তত সময় চালিয়েছিলাম। তারপর রাতে বন্ধ ছিল, আজকে সকাল থেকে আবার শুরু হয়েছে এবং এখন কন্টিনিউ আমরা করছি। যত সময় না আমরা নিশ্চিত হব যে কেউ নদীতে কোনো লাশ আছে কিনা, সেটা তত সময় আমাদের চলবে আর কি। আপনারা জানেন যে নদীতে যদি কেউ ডুবে থাকে তাহলে একটা নির্দিষ্ট সময় পর লাশগুলো আসলে ভেসে ওঠে। তো সেইটাই আমাদের অব্যাহত আছে এবং আমরা তল্লাশি কন্টিনিউ করবো, সেটা অব্যাহত আছে, সকাল থেকেই অব্যাহত চলছে। কোস্ট গার্ড এবং আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা স্কুলগুলো নিয়েই এবং বিভিন্ন জায়গায় করছে, সকাল থেকে আছে। ঝালকাঠি জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে, যেহেতু এই লঞ্চটি ঝালকাঠিতে কোনো স্টপেজ ছিল না, তাই লঞ্চটিতে ঝালকাঠির কোনো যাত্রী নেই বলেই তারা ধারণা করছেন। মিস্টার আলী বলেন, গতকালকেই তারা মরদেহগুলো বরগুনায় পাঠানোর ব্যবস্থা করেছেন। এদিকে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানিয়েছেন, মোট 14 জনের মৃতদেহ স্বজনরা শনাক্ত করে নিয়ে গেছে, আর বাকি 23 জনকে দাফন করা হয়েছে আজ। মৃত ব্যক্তিদের প্রত্যেকের ডিএনএ নমুনা রাখা হয়েছে। মিস্টার রহমান বলছেন, কতজন নিখোঁজ আছেন এবং মারা গেছেন তার কোনো তথ্য তাদের কাছে নেই, তাই তারা একটা কন্ট্রোল রুম চালু করেছেন। আমরা তাদের জন্য একটি কন্ট্রোল রুম খুলেছি, সেখানে আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দিয়েছি তাদেরকে আমাদের কাছে তথ্য দেওয়ার জন্য। এবং আমরা এই তথ্যটি পাওয়ার পর আমরা তাদেরকে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করব, করে আমরা এগুলো সব ঢাকায় ল্যাবরেটরিতে পাঠাবো টেস্ট করার জন্য, যেন এই যে আমাদের যে আনআইডেন্টিফাইড টেস্টটি মৃতদেহ আমরা পেলাম সেখানের সাথে কারোর মিললে তাকে তখন আমরা যেন তাদেরকে কবরটি শনাক্ত করে দিতে পারি। কতজন নিখোঁজ আছেন বা কতজন মারা গেছেন এই ধরনের কোনো স্পেসিফিক তথ্য তো আমার কাছে এই মুহূর্তে নেই। এই জন্যই আমরা কন্ট্রোলের মাধ্যমে নিখোঁজদের স্বজনদের কাছে আমরা তথ্য আহ্বান করছি, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো কতজন নিখোঁজ আছে এবং সেটা আমরা ক্রস চেক করে দেখবো যে আসলে তারা মনে করেন যে এই লঞ্চে ছিলেন কিনা এবং থাকলে নিখোঁজ হলো কিনা। এই জন্য আমরা তাদের কাছে তথ্য আহ্বান করছি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সদরঘাট থেকে ছেড়ে রাতে বরিশাল হয়ে বরগুনা যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে অবস্থানের সময় রাত 3টা নাগাদ লঞ্চটিতে আগুন ধরে যায়। পরে পুরো লঞ্চে আগুন ছড়িয়ে পড়লে বহু যাত্রী জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি আজ সকাল থেকে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ওই কমিটির সদস্য ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল আলম। 7 সদস্যের এই কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিও আছেন। কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুনছিলেন ফারহানা পারভিনের প্রতিবেদন। বাংলাদেশের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটক, বিশেষভাবে নারী পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পটভূমিতে সৈকতে একটি সংরক্ষিত এলাকা চালু করার পরিকল্পনা করা হয়েছে। কক্সবাজারে আসা নারী পর্যটক এবং পর্দানসীন নারীরা সৈকতের এই সংরক্ষিত এলাকাটি ব্যবহার করবেন বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন। কক্সবাজারে সম্প্রতি এক নারীকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগ ওঠার পর সৈকত এলাকার নিরাপত্তা নিয়ে জেলা প্রশাসন একটি বৈঠক করেছে। এসব খবরের দিকে নজর রাখছিলেন সংবাদদাতা সাইদুল ইসলাম। আজ সন্ধ্যের দিকে কথা হচ্ছিল তার সাথে। মাসুদ, এই বিষয়ে আমি কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান আমাকে জানিয়েছেন যে আসলে এই ঘটনার প্রেক্ষাপটে নয়, বেশ কিছুদিন ধরে তারা নারীদের জন্য কক্সবাজার সৈকতের একটি আলাদা এলাকা নির্দিষ্ট করার পরিকল্পনা করছেন এবং সেখানে তারা বলছেন যে 1-150 ফিটের মতো করে কয়েকটি এলাকা তারা সংরক্ষিত করবেন এবং সেখানে নারীরা যারা কিছুটা প্রাইভেসি বা গোপনীয়তা আশা করেন বা পর্দানসীন যারা রয়েছেন, যারা সবার
সবার সামনে পানিতে নামতে চান না, তারা এসব এলাকায় ব্যবহার করতে পারবেন এবং সেখানে তারা সমুদ্রের পানিতে নামতে পারবেন বা সৈকতে সময় কাটাতে পারবেন। এটি তারা স্বেচ্ছায় করা হবে বলে তারা বলছেন যে তাদের সব প্রস্তুতি শেষ, খুব তাড়াতাড়ি এটি তারা উদ্বোধন করতে পারবেন। আর সেখানে সৈকতে নারীদের জন্য আলাদা ড্রেসিং রুম এবং লকার রুমও করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এর বাইরে তিনি বলছেন যে এইসব এলাকায় যারা কাজ করবেন সেখানে সৈকতে নারী সদস্যরাই কাজ করবেন এবং বিশেষ করে পুরো সৈকতে যারা নারীরা আসেন তাদের যাতে সমস্যা না হয় বা তাদের বিষয়গুলো দেখার জন্য সৈকতের কর্মীদের মধ্যে একটি বড় অংশ নারীদের নিয়োগ দেওয়া হয়েছে এবং পর্যটন পুলিশ হিসেবে যারা রয়েছেন সেখানেও নারীরা রয়েছেন বলে তিনি বলছেন। এবং এই যে বিশেষ এলাকাগুলোর কথা বলা হচ্ছে এগুলো কক্সবাজারের ঠিক কোন এলাকাটি সেটি তিনি এখনই বলতে চাননি। তিনি উদ্বোধনের পর এই বিষয়গুলো তারা পরিষ্কার করবেন তাদের। আর এর পাশাপাশি পরিবারের সঙ্গে যারা থাকতে চান তারা তো থাকতে পারবেনই। সাইদুল, কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তাহীনতা নিয়ে সারা দেশেই এখন তুমুল আলোচনা চলছে, তো সেখানকার নিরাপত্তা বাড়ানোর প্রশ্নে জেলা প্রশাসন কি করছে? ঠিকই বলেছেন মাসুদ। কক্সবাজারের একজন নারীকে অপহরণ করে নিয়ে ধর্ষণের মতো একটা গুরুতর অভিযোগ ওঠার পর সেখানে নিরাপত্তা নিয়ে অনেক অভিযোগ উঠেছে। অনেক নারীরা আমাদের ফেসবুক পাতা এবং বিভিন্ন সময় কক্সবাজার সৈকতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে তারাও মন্তব্য করেছেন। কক্সবাজারের কর্মকর্তারা এ নিয়ে গতকাল হোটেল, মোটেল এবং পর্যটন যে সংস্থাগুলো রয়েছে তাদের সাথে একটি বৈঠক করেছে এবং সেখানে কয়েক দফা নির্দেশনা দেওয়া হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে এখন থেকে সকল আবাসিক হোটেলে রুম বুকিং করার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও জমা দিতে হবে। প্রতিটি হোটেলে কক্ষ সংখ্যা, মূল্য তালিকা, খালি কক্ষের সংখ্যা, রেস্তোরাঁ খাবারের সংখ্যা ইত্যাদি প্রকাশ্যে প্রদর্শন করতে হবে এবং প্রতিটি হোটেলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে অথবা জোরদার করতে হবে এবং সেখানে আশেপাশে নিরাপত্তা সংস্থাগুলো বা আইনশৃঙ্খলা বাহিনীর ফোন নাম্বার যাতে তারা সহজে পান সেসব ব্যবস্থা থাকতে হবে এবং বিশেষ করে যারা পর্যটক আসবেন তাদের সাথে আচরণ এবং নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে গতকালকের ওই বৈঠকে। কিন্তু কক্সবাজারে যেসব নারী বেড়াতে যান তারা ঠিক কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেখানে দেখতে চান বা তারা আশা করেন? আমি আজ এই প্রশ্নটি করেছিলাম কয়েকজন নারী পর্যটকের কাছে যারা বিভিন্ন সময় কক্সবাজার গিয়েছেন বা দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে যখন তারা একা কোনো হোটেলে বা কোনো রিসোর্টে রুম ভাড়া করতে যান বা একা কোথাও বেড়াতে যান তারা নানা ধরনের হয়রানির শিকার হন। তাদেরকে অনেক সময় কক্ষ ভাড়া দেওয়া হয় না, অনেক সময় তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, তারা একটা নিরাপত্তাহীনতায় ভোগেন। তারা বলছেন যে সবার জন্যই যাতে তারা কোনো রকম হয়রানির শিকার না হন এবং পর্যটন কেন্দ্রে তারা যাতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে যাতে দ্রুত তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা পান সেসব বিষয়ে তারা নিশ্চিত করার জন্য পরামর্শ দিয়েছেন এবং এর জন্য তারা বলছেন যে হোটেল, মোটেল, গেস্ট হাউসগুলোর কর্মীদের যেমন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত সহায়তা, দ্রুত সেবা পাওয়ার বিষয়টি তারা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। সাইদুল ইসলাম খবর দিচ্ছিলেন ঢাকা থেকে। আমাদের অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনার মতামত জানিয়ে আমাদের কাছে আপনি লিখতে পারেন। ইমেলের জন্য ঠিকানা bengali@bbc.co.uk। আর রেডিও অনুষ্ঠান শুনতে মিস করলে আপনি আমাদের ওয়েবসাইট থেকেও আমাদের অনুষ্ঠানগুলো শুনতে পাবেন। পাশাপাশি বিবিসির নানান খবর, সাক্ষাৎকার, বিশ্লেষণ এবং ফিচার অনুষ্ঠান থাকছে এই ওয়েবসাইটে। এর ঠিকানা www.bbc.bbcbangla.com। বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে একটি আলোচনা শুরু হবে একটু পর। তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের কাছে প্রতি সোমবার এবং শনিবার আমাদের ফোন ইন হয়, সেই ফোন ইনগুলো আপনারা আমাদের শুনতে পাবেন। আপনারা শুনছেন বিবিসির অনুষ্ঠান পরিক্রমা। এবারে বিশেষ আলোচনা। মাসুদ, আপনাকে ধন্যবাদ। আলোচনার জন্য আমার সাথে এখন যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের শিক্ষক সন্তোষ কুমার দেব এবং ফারজানা হাবিব লাবণ্য। তিনি একটি আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেন এবং একই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে তিনি পছন্দ করেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। শুরুতেই মিস্টার দেব, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে যে পর্যটন শিল্পের যে বিকাশ, এটার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জটা কোথায়? আমরা বাংলাদেশের যে পর্যটন আজকে আমরা দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ পর্যটকের উপরই কিন্তু আমাদের পর্যটন শিল্প অনেক বেশি নির্ভরশীল। আমরা আন্তর্জাতিক যে পর্যটকের ক্ষেত্রে দেখতে পাই, যেমন আমার পার্শ্ববর্তী দেশ ভারত, তারা বলছে ইনক্রেডিবল ইন্ডিয়া। আমরা যদি আমার পার্শ্ববর্তী দেশ হচ্ছে মালয়েশিয়ার কথা বলি, তারাও কিন্তু চমৎকার একটি ব্র্যান্ডিং করছেন ট্রুলি এশিয়া বলে। আমরা আজকে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে আছি, আমরা ডিজিটাল যে ব্র্যান্ডিং সেই জায়গাটিতে
বাংলাদেশের পর্যটন সেক্টর কিন্তু একটু পিছিয়ে আছে। আমার কাছে মনে হয় যে পৃথিবীর অন্যতম আরেকটি দেশ হলো ইতালি। তারা যেভাবে তাদের দেশ একটি সময় তারা ছিল হচ্ছে যে সার্ভিস বেস ইন্ডাস্ট্রি, এখন আবার কিন্তু তারা হচ্ছে যে ট্যুরিজমের উপর গুরুত্ব আরোপ করেছেন এবং ট্যুরিজমের উপরেই কিন্তু তাদের অর্থনীতির মূল একটি ফোকাস এসেছে। ধরুন আপনি যে কথাগুলো বলছেন এটা তো হচ্ছে আপনি যখন বহির্বিশ্বে নিজে বাংলাদেশকে কিভাবে ব্র্যান্ড করবেন এবং সেখান থেকে পর্যটককে আকৃষ্ট করার ব্যাপার। কিন্তু বাংলাদেশের ভেতরে যারা ঘুরে বেড়ান তাদের কিন্তু অভিযোগের অন্ত নেই বাংলাদেশ নিয়েই, যে এখানে নিরাপত্তা কতটা আছে, বিভিন্ন সময় নানাভাবে হেনস্থা করা হয় বিভিন্ন জায়গায় গেলে। এই বিষয়গুলো কেন হয়? অবশ্যই এই ধরনের সমস্যাগুলো কিন্তু বাংলাদেশে রয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে কক্সবাজার এখন কিন্তু পর্যটনের একটি মৌসুম। আমরা এই মৌসুমে যেটি দেখতে পাচ্ছি যে সানবার্ন এবং সূর্যাস্ত অবলোকন করার জন্য বাংলাদেশের লাখ লাখ পর্যটক কিন্তু এই কক্সবাজারে যায়। আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজারে চুরি, ছিনতাই, ধর্ষণ সহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড কিন্তু সংঘটিত হয়েছে, যার ফলশ্রুতিতে কক্সবাজার যে পর্যটন নগরী তার ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। এবং আজকে যে আমরা বলি একজন পর্যটক হিসেবে তারা যখন কোনো একটি জায়গায় ঘুরতে যাবে তার প্রধান যে প্রায়োরিটি থাকে নিরাপত্তা। আচ্ছা, আমি ওই ব্যাপারটিতে আসছি আপনার কাছে আবারও। আমি একটু ফারজানা হাবিব লাবণ্যর কাছে জানতে চাই, আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান নিজের পার্সোনাল ইন্টারেস্টে দেশ দেখার জন্য, আপনার পেশাগত কাজেও যান, তো আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি মনে হয় যখন আপনি কোথাও ঘুরতে যান? আমি যখন কোথাও ট্রাভেল করি আমার এমন হয় যে আমি কখনো আমি ঘুমাতে পারি না, বাসে বা যে কোনো যানবাহনে আমি ঘুমাতে খুব রিস্ক ফিল করি। স্যার যেটা বললেন যে কক্সবাজার, এটা আমি বর্তমান রাজশাহীতে ঘুরতে এসেছিলাম নর্থ বেঙ্গলকে এক্সপ্লোর করতে। তো এখানেও যেটা হয় যে ট্যুরিস্ট যদি জানে তো সেক্ষেত্রে বিশেষ করে ফিমেল, তো সেক্ষেত্রে হচ্ছে যে বিষয়গুলো এখানে হয় যে ভাড়ার ব্যাপারে সবকিছুতেই হচ্ছে যে যেখানে যে আমি একটা জায়গায় ঘুরতে এসেছি যেখানে আমি হচ্ছে নেচারটা দেখবো বা এখানে মানুষগুলাকে বুঝবো, সেখান থেকে একটা বাজে এক্সপেরিয়েন্স নিয়ে আমার যেতে হয়। তো এই বিষয়গুলো আসলে আমার জন্য চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেফটি, সিকিউরিটি এবং আদার্স যে বিষয় যে ফিমেল হিসেবে একটা বাজেভাবে একটা মন্তব্য করলো, আমি কেন একা আসতে, আমার সাথে কে আসছে, আমি আমার ম্যারেজ সার্টিফিকেট, আমার এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে সবসময় হেনস্থা করা, এইটা হচ্ছে যে আমি কয়েকবার ফেস করেছি। সন্তোষ কুমার দেব, আপনার কাছে জানতে চাই যে ফারজানা হাবিব কিছু পয়েন্টস বলেছেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের জন্য নিরাপত্তা। যেখানে বাংলাদেশের মানুষই নিরাপদ বোধ করে না জায়গাগুলোতে, সেখানে বিদেশিরা কেন আসবে, কিভাবে আসবে? আমরা বাংলাদেশে যেটি দেখতে পাচ্ছি নিরাপত্তার জায়গাটিতে কিন্তু সমস্যা রয়েছে। আমি আবারও যেটি বলছি, এই কারণেই কিন্তু বাংলাদেশের পর্যটকরা আজকে বাংলাদেশে না ঘুরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান এমনকি থাইল্যান্ডে কিন্তু ঘুরতে যাচ্ছে। আমি আরেকটি জায়গায় আপনাকে একটু বলতে চাই যে আমাদের বাংলাদেশের যে খাবারের যে গুণগত মান এবং দাম, এই দুটি জিনিসের মধ্যে কিন্তু অনেকটাই বেশি। আমরা কিছুদিন আগে যেটি দেখেছি কক্সবাজারে যে পর্যটকরা তারা 3 দিনের বাজেট নিয়ে গিয়েছেন, কিন্তু একদিন পরেই তাদের সমস্ত টাকা খরচ হয়ে গিয়েছে এবং তাদেরকে আবার ফেরত আসতে হয়েছে। আমরা এই জায়গাটিতে একটি যে সরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের নজরদারির একটি কিন্তু অভাব রয়েছে। আমরা আবাসন যে খরচগুলো রয়েছে, অ্যাকোমোডেশনের যে হোটেল, মোটেল এবং রেস্টুরেন্ট এবং রিসোর্ট গুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটি হোটেলে এক রাত থাকতে গেলে যেখানে 7 থেকে 8 হাজার টাকা খরচ করতে হয়, আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে 3 থেকে 3.5 হাজার টাকা দিয়ে থাকা যায়। এবং আমার যদি পার্শ্ববর্তী দেশ আমরা কলকাতার কথা বলি, 2 থেকে 2.5 হাজার টাকা দিয়ে থাকা যায়। এখন তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশে এক রাত একটি হোটেলে আমার থাকার জন্য সেখানে যে পরিমাণ টাকা খরচ করতে হয়, সেই টাকা দিয়ে তারা থাইল্যান্ডে 2 দিন থাকতে পারে, সেই টাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ কলকাতায় 3 দিন থাকতে পারে। এই জন্যই কিন্তু বাংলাদেশের পর্যটকরা আজকে দেশে না থেকে তারা বিদেশে ভ্রমণে কিন্তু যাচ্ছে। তারা মনে করছে যে বিদেশে সেটি অনেক বেশি নিরাপদ এবং সেখানে খরচের পরিমাণ কম, বা একই পরিমাণ খরচে তারা বাইরের দেশে একদিনের জায়গায় বাংলাদেশে যেটি একদিনে তাদের থাকতে হয় সেই জায়গাটি তারা 3 দিন থাকতে পারে। আচ্ছা, ফারজানা হাবিব লাবণ্য, আপনার কাছে যেটা জানতে চাই যে কক্সবাজারের পরিস্থিতি নিয়ে গতকালকেই সেখানে একটি বৈঠক হয়েছে, জেলা প্রশাসন হোটেল মালিকদের সঙ্গে একটা কথা বলেছে এবং প্রশাসন একটি কথা বলছে যে কক্সবাজারের নারীদের জন্য একটি
আলাদা একটা সংরক্ষিত এলাকা তৈরি করার উদ্যোগ নিয়েছে, যেখানে নারীরা সেফ ফিল করবে, সেখানে তারা সমুদ্রে যাবে, এরকম এই উদ্যোগটাকে আপনার কাছে কেমন মনে হচ্ছে? এই উদ্যোগটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনটা নিয়ে আমি মোটামুটি ভাবছি। কারণ এর আগেও এরকম মানে ইনসিডেন্ট হয়েছে ছোটখাটো, তো সেক্ষেত্রেও এরকম বারবার পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু আসলে সে ধরনের কোনো বাস্তবায়ন আমরা দেখিনি। আর কক্সবাজারের বর্তমান অবস্থা খুবই ভালনারেবল, মানে অনেক ধরনের ইনসিডেন্ট কক্সবাজারে হয়। এবং আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন যেটা হচ্ছে যে কক্সবাজার কনস্ট্রাকশনের যে ব্যাপার, রোড কনস্ট্রাকশনের যে ইস্যুটা হচ্ছে, সেক্ষেত্রে রোডের অবস্থা খুবই খারাপ। আমি নিজে কিছুদিন আগে ড্রেনে পড়ে গেছে, যে পর্যটকরা যারা যাচ্ছেন তারা এই ধরনের অনেক প্রবলেম ফেস করছেন বিশেষ করে, এবং যারা আসলে মানে টুরিস্ট স্পটে যাওয়ার জন্য যেসব অটো গাড়িগুলা ব্যবহার হচ্ছে, তো ওরাও আসলে বিভিন্নভাবে হেনস্থা করছে। আচ্ছা, এখানে ফারজানা হাবিব, আরেকটি বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে নিরাপত্তা আপনার কাছে একটা বড় আশঙ্কার জায়গা। এখন আপনি যখন কোথাও যান, এই যে বাংলাদেশের ট্যুরিস্ট পুলিশ কাজ করে বা এমনিতেই তো পুলিশ আছে, যে পুলিশকে আপনি কোনো ঝামেলায় পড়লে বা কোনো নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ দেখা দিলে পুলিশের কাছে আপনি হেল্প পাবেন, কারো কাছে হেল্প পাবেন, এই কনফিডেন্সটা কি আপনার মনে তৈরি হয়? আমি আসলে কয়েকবার তাদের হেল্প সিক করেছি। তারা যখন রেসপন্স করে তখন হচ্ছে যে অলরেডি আমি আমার প্রবলেমটা কোনোভাবে আমার পার্সোনালি কোনোভাবে কাটিয়ে উঠেছি, বা তারা যখন স্পটটায় আসে তখন আসলে তাদের করার কিছু থাকে না। তো কিছু কিছু জায়গায় খুব হেল্প পেয়েছি, আবার কিছু কিছু জায়গায় আমি তাদের থেকে আশানুরূপ হেল্প পাইনি, আনফরচুনেটলি। আচ্ছা, আপনার কাছে আবারও আসছি সন্তোষ কুমার দেব। কোথাও যখন পর্যটকরা যায়, এই যে উচ্চ ভাড়া, সেখানে ইজি বাইকওয়ালা জিম্মি করার চেষ্টা করে, হোটেল মালিকরা ভাড়া দিয়ে জিম্মি করার চেষ্টা করে, খাবারের দাম বেশি, এই মানসিকতাটা এখানে কেন তৈরি হলো? আমরা যেটি লক্ষ্য করছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা হোটেল মালিক রয়েছেন অথবা রেস্তোরাঁ যারা পরিচালিত করছে, তারা মনে করছে যে পর্যটকরা যখন আসছে সেই ক্ষেত্রে তারা দামের পরিমাণটা অনেক বাড়িয়ে দিচ্ছে। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4টি মাস কিন্তু বাংলাদেশের জন্য পর্যটনের জন্য অত্যন্ত একটি মৌসুম, আমরা যেটিকে বলি। এই মৌসুমেই কিন্তু শীতকালে বাংলাদেশের মানুষ একটা ডেস্টিনেশন থেকে আরেকটি ডেস্টিনেশনে যায়। আমরা ইতিমধ্যে যেটি লক্ষ্য করেছি যে কক্সবাজার শুধু কক্সবাজার নয়, বাংলাদেশের প্রত্যেকটি পর্যটন কেন্দ্রেই কিন্তু তারা এই মৌসুমে পর্যটকদের কাছে তুলনামূলক অনেক বেশি দাম রাখে। আমি মনে করি সেই জায়গাটিতে একটি হচ্ছে ভারসাম্য আনার জন্য মন্ত্রণালয় থেকে একটি তদারকি কমিটি করা উচিত, এবং সেক্ষেত্রে মন্ত্রণালয়ের যে কিন্তু মিস্টার দেব, অনেকেই বলেন যে এটা চাহিদা এবং জোগাড়ের ব্যাপার, যদি মানুষ বেশি যায় সেখানে দাম বাড়বেই। সেটা বাড়বে, কিন্তু তার তো একটি লেভেল আছে। আমরা অনেক ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে পর্যটকের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, কিন্তু হোটেল এবং মোটেলের সংখ্যা যদি কম হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেক্ষেত্রে কিছুটা বাড়তে পারে। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি 3 দিনের খরচ একদিনে হয়ে যাচ্ছে, যে ভাড়া 2,500 থেকে 3,000 টাকা, সেটি যখন 5 থেকে 6,000 টাকা হয়ে যায় তখন কিন্তু বাংলাদেশের পর্যটকদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। সামাজিক রক্ষণশীলতার বিষয়টা, এটা পর্যটকদের কতটা প্রভাবিত করে? অবশ্যই পর্যটকরা যখন একটি জায়গায় ঘুরতে যায় তারা সাধারণত চায় যে স্থানীয় জনগোষ্ঠী তাদের প্রতি একটা পজিটিভ ধারণা থাকবে এবং ওয়েলকামিং একটা অ্যাটিটিউড থাকবে। আমরা মূলত প্রত্যেকটি জায়গায় যেটি দেখেছি যে বাংলাদেশের মানুষ আজ থেকে 10 বছর আগে পর্যটকদের প্রতি যতটা নেগেটিভ অ্যাটিটিউড ছিল, এখন কিন্তু তাদের যে পর্যটকদের প্রতি যে অ্যাটিটিউডটা কিন্তু অনেকটা পজিটিভ হয়েছে। আমরা তারপরেও কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি স্থানীয় জনগোষ্ঠী পর্যটকদেরকে সহজভাবে নিচ্ছেন না। আমি মনে করি যে এই পর্যটকদের মাধ্যমেই কিন্তু তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা যেটি বলছি যে দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে অন্যতম একটি অবদান রাখছে এই পর্যটন শিল্প। আচ্ছা, আপনার কাছে আবারও আসছি। আমি ফারজানা হাবিবের লাবণ্যর কাছে একটু জানতে চাই যে আপনি তো দেখছেন যে ইদানিং ফেসবুকে অনেক গ্রুপ হয়েছে, ট্রাভেল গ্রুপ, যেখানে মেয়েরা ঘুরতে যাচ্ছে দল বেঁধে, একজনও যাচ্ছে বা দুজনও যাচ্ছে বা দল বেঁধেও যাচ্ছে। আপনি কি কোথাও এরকম ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, যে একা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে মানে কনফিডেন্স পান, সেফ বোধ করেন? আমি একা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কনফিডেন্স পাই না। আমি যেখানেই ঘুরতে যাই, আমি হয়তো এমন হয় যে আমি একা যাচ্ছি, কিন্তু ওখানে আমার পরিচিত কেউ থাকে যে আমাকে টুরিস্ট গাইড হিসেবে আমাকে হেল্প করে। স্থানীয় কাউকে আমি সবসময় চুজ করার ট্রাই করি, কিন্তু দেখা যাচ্ছে যে
তারাও অনেক সময় নানাভাবে বায়াস থাকে। টুরিস্ট স্পট গুলোতে অ্যাকচুয়ালি অনেক বেশি টুরিস্ট পুলিশ মোতায়েন করা উচিত এবং তাদের আরো বেশি আসলে স্কিল করা উচিত এবং তাদেরকে এমপ্যাথেটিক হওয়ার ব্যাপারে আরো বেশি সচেতন করা উচিত। কারণ অনেক সময় দেখা যায় যে তাদের থেকেও অনেক ধরনের জাজমেন্টাল মন্তব্য পেতে হয়। তো এই ধরনের এটা ফেস করেছি এবং আমি আসলে নিজে একা কোথাও যাওয়ার কনফিডেন্স পাই না, কখনোই পাই না। সামাজিক রক্ষণশীলতার ব্যাপারটা আপনাকে কতটা চিন্তায় ফেলে বা এটা কতটা প্রভাবিত করে? অবশ্যই প্রভাবিত করে। ইটস এ সাইকোলজিক্যাল অ্যাবিউজ। আপনাকে যখন কেউ আপনার ড্রেস নিয়ে মন্তব্য করবে, আপনি যেখানে গিয়েছেন আপনার উচ্ছ্বাস প্রকাশে বাধা দিবে, আপনার সবকিছুতে, তখন সেটা অবশ্যই আপনার একটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। আমার কাছে মনে হয় আমি একটা স্বাধীন দেশে বসবাস করি এবং আমি একজন স্বাধীন মানুষ, তাহলে কেন আমি আমার মতো করে আমার জায়গায়, আমি নিজে টাকা খরচ করে এসেছি, আমি নিজে এসেছি জায়গাটা উপভোগ করার জন্য, সেখানে আমি কেন পারছি না? এটা অবশ্যই আমাকে একটা অনেক বড় একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি করে এবং অনেক বেশি ডিমোটিভেটও করে সামটাইমস। সন্তোষ কুমার দেব, এই যে আমরা বলছি যে সামাজিক রক্ষণশীলতা বলুন, স্থানীয় মানুষের সেটা দৃষ্টিভঙ্গির কিভাবে পরিবর্তন আনা যায়, এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের দৃষ্টিভঙ্গিও যে ট্যুরিস্টদের প্রতি খুব বেশি ইতিবাচক, সেটাও কিন্তু বলা যায় না, যেটা ফারজানা হাবিবও বলছিলেন। এই জায়গাটা কিভাবে পরিবর্তন আনা সম্ভব? স্থানীয় যে জনগোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা যদি বেশ কিছু সেমিনার এবং তাদেরকে যদি মোটিভেট করা যায় যে পর্যটক আসলে তাদের কর্মসংস্থান এবং জীবনযাত্রার মান যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে অ্যাওয়ারনেস বেশ কিছু প্রোগ্রাম আমার মনে হচ্ছে মন্ত্রণালয় থেকে করা উচিত। সেই সাথে যে মালিকগুলো রয়েছেন, যারা হোটেল, মোটেল, রিসোর্ট পরিচালনা করছেন, তারা কিন্তু স্থানীয় লোকজন এবং তাদেরই কিন্তু ইনকামটা বেশি হচ্ছে। তাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে সবার আগে পর্যটকের নিরাপত্তা, তারপর ব্যবসা বাণিজ্য। অন্যথায় কিন্তু সে অঞ্চলে যদি পর্যটক যাওয়া কমে যায়, তাহলে তাদের যে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় একটি বাধা হবে। আমি একটু আগে যে কথাটি বলছিলেন যে উনি যে তারা একটি নিরাপত্তার সংকটে ভুগছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের যে পর্যটন স্থানগুলো রয়েছেন, প্রত্যেকটি পর্যটন ডেস্টিনেশন পুরো এলাকাটি সিসিটিভির আওতাভুক্ত করতে হবে এবং যারা অতিথিগুলো যে হোটেলগুলোতে যাবে, ডেফিনেটলি প্রত্যেকের এনআইডি কার্ডের ফটোকপি, মোবাইল নম্বর এবং গেস্ট ইনফরমেশন যে ফর্ম আছে সেটি পূরণ করা বাধ্যতামূলক থাকতে হবে। এবং সেই সাথে পর্যটকদের জন্য যদি আমরা ওয়ান স্টপ একটি সার্ভিস চালু করতে পারি, যেমন আমরা দেখি যে কোনো নাগরিক যদি কোনো সমস্যায় পড়ে, তারা 999-এ ফোন করে তারা তাদের সমস্যার যে সমাধানের জন্য তারা প্রতিকার চায়, সেক্ষেত্রে পর্যটনের জন্য সেটি নির্দিষ্ট 3 ডিজিটের অন্য কোনো একটি নাম্বার হতে পারে। সেই নাম্বারটির মাধ্যমে শুধু পর্যটক সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা যাবে। এবং ট্যুরিস্ট পুলিশদের যে ট্রেন আপ করা, আন্তর্জাতিক যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে তাদের অ্যাটিটিউড এবং মেন্টালিটি কেমন, সেই সাথে আরো বেশি যদি ট্রেনিং প্রোগ্রাম করতে পারি এবং জেলা যে পুলিশগুলো রয়েছে সেক্ষেত্রে তারা যদি আরো বেশি তৎপর হয় পর্যটক সহায়তা সেবা প্রদান করার জন্য, অমিত সম্ভাবনার এই বাংলাদেশে এগিয়ে যাবে পর্যটন, সে লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সন্তোষ কুমার দেব, এবং একই সাথে ফারজানা হাবিব লাবণ্য, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আলোচনাটি পরিবেশন করলেন আকবর হোসেন। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ঝালকাঠিতে লঞ্চের আগুনে নিহত যাত্রীদের মরদেহ হস্তান্তর ও দাফন সম্পন্ন হয়েছে, কিন্তু এখনও বহু নিখোঁজ যাত্রী সন্ধান করছেন স্বজনেরা। আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতে সন্ধে 7টায়। শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। শুভরাত্রি।